সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন, দিনের গুরুত্বপূর্ণ সংবাদ এবং খবর এই অনুষ্ঠানে আমরা পর্যালোচনা করি, বিশ্লেষণ করি। আর আমার সঙ্গে একজন সহকর্মী উপস্থিত রয়েছেন আজ, সাকাত হোসেন। তিনি নাগরিকের বার্তা সম্পাদক। সাকাত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা যেহেতু সাম্প্রতিক সময়ে বা গতকাল এবং আজকের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, আপনি খেয়াল করেছেন যে রাজনীতির অঙ্গন এবং জামায়াতে ইসলামী যে বড় শোডাউন, তারা যেটিকে সমাবেশ বলছে করলো, এটি নিয়ে আসলে আলোচনা হচ্ছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানে তো দলটির প্রথম বড় সমাবেশ। কিভাবে মূল্যায়ন করছেন আপনি সমাবেশটাকে বা এই শোডাউনটাকে? ধন্যবাদ সাইদ, আমাকে যুক্ত করার জন্য নাগরিক পরিবারকে। আমি একটু বলতে চাই যে আসলে জামাতের গতকালকে সমাবেশ হয়েছে, কিন্তু রেসটা এখনও রয়ে গেছে। আমরা যদি আজকের পত্রিকার হেডলাইনগুলো দেখি, আজকে যদি আমি বিভিন্ন মানুষের কথা শুনি, এখনও দেখা যাচ্ছে যে আলোচনা এখনও আছে যে গতকালকে জামাতের সমাবেশ, যেখানে এনসিপি সারা দেশে পদযাত্রা করছে, বাধার মুখে পড়ছে, সেটাকে ছাপিয়ে গতকালকে জামাতের যে সমাবেশ সেটা ছিল। এখন গতকালকে যেমন আলোচনার সবার মুখে মুখে ছিল, আজকেও সেই আলোচনাটা আমরা দেখছি সবার মুখে মুখে। আমি এই জায়গাটাতে একটু বলতে চাই যে এটাতে একটা ঐতিহাসিক কারণটা হলো স্বাধীনতার পর, আমরা বলি যদি স্বাধীনতার পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জামায়াত সমাবেশ করলো এবং সেটা খুব সুশৃঙ্খল সমাবেশ হয়েছে। আমি একটু বলতে চাই যে এটা একটা আসলে নতুন বার্তা, দেশবাসীর জন্য বার্তা হতে পারে, রাজনীতির জন্য নতুন বার্তা হতে পারে। আমি গতকালকে এই সমাবেশটা ফলো করছিলাম, দেখছিলাম যে আসলে কে কোন দল কি বলেন। এখানে আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, গতকালকে সমাবেশে আমরা খেয়াল করেছি যে বিএনপি এবং বামপন্থী দল এবং এবি পার্টিকে দাওয়াত দেওয়া হয়নি, আর সমস্ত ইসলামী দল এনসিপি থেকে শুরু করে অন্যান্য সব দলকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। এখানে আমি দুইটা পয়েন্ট আপনাকে যুক্ত করে দিতে চাই। আসলে গতকালকে কে কি বলছে, এই প্রেক্ষাপটটা শুনলে বুঝতে পারবেন যে আপনার এই যে গতকালকে সমাবেশের যে তাৎপর্যটা। যেমন ধরেন, এখানে খেলাফত মসজিদ বলছে যে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড চায়, তাদের কথা। আক্তার হোসেন এনসিপির, উনি বলছেন যে শুধুমাত্র ক্ষমতা পালাবদলের জন্য 24-এর গণঅভ্যুত্থান হয়নি। নূরকে আপনারা জানেন যে নূর হক নূর, সে বলছে যে সরকার প্রত্যাশিত পরিবর্তন আনতে পারেনি। বার্তাগুলো আমি দিচ্ছি। সার্জিস তার বক্তব্য বলছে যে আমরা নতুন সংবিধান এবং গণপরিষদ ছাড়া নির্বাচনে যাব না। জামাতের আমিরের বক্তব্যটা একটু খেয়াল করবেন, দুটা বক্তব্য। একটা হলো যে আমরা জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করব, আরেকটা বক্তব্য হলো যে আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে, আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে। সেই লড়াইটা কি, উনি স্পষ্ট করে বলছেন যে লড়াইটা হবে দুর্নীতির বিরুদ্ধে, লড়াইটা হবে যারা এখনো পর্যন্ত দেশে দুর্নীতি এবং অরাজকতা তৈরি করছে, তাদের বিরুদ্ধে লড়াই হবে। আমি আবারও একটু খেয়াল করেন যে এখানে কিন্তু একটা দলকে যাদেরকে দাওয়াত দেওয়া হলো না এবং যাদেরকে দাওয়াত দেওয়া হলো, তার মানে এখানে একটা ঐক্যের আমরা দেখতে পাই যে যাদেরকে আপনি যখন দাওয়াত দিবেন তার মানে তারা আপনাদের সাথে আছে, আর যাদেরকে দাওয়াত দেন নাই তাদেরকে ইঙ্গিতপূর্ণ বক্তব্য আমরা এই ইয়েতে খেয়াল করি। আমরা কখনো কখনো বিএনপিকে আমরা যদি বলি যে বিএনপিকে ইঙ্গিত করি, অনেকগুলো বক্তব্য আসছে কালকের সমাবেশে। কিন্তু আপনি যদি একটু পিছনের দিকে তাকান, আমি একটু পিছনের দিকে তাকাতে চাই, আপনি খেয়াল করে দেখবেন যে 1999 সাল থেকে জামাত এবং বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন, আন্দোলন সব কিছু একসাথে করছেন। 1999 সাল থেকে তারা একজোট হয়ে প্রায় 2 যুগ একসাথে পথ চলা। সেটা 2024 সালে আমরা যে বলি যে 2024 সালে পট পরিবর্তন, একটু খেয়াল করে দেখবেন যে 2024 সালে পট পরিবর্তন খালি একটা অ্যাঙ্গেলে হয় না, অনেকগুলো অ্যাঙ্গেল হয়েছে। 2024 সালে এসে জামাত বিএনপিকে ছেড়ে দিল বা বিএনপি জামাতকে ছেড়ে দিল, দুটোই হতে পারে যে তারা আলাদা আন্দোলন শুরু করলো, জামাত এবং বিএনপির আন্দোলন আলাদা মেরুকরণে তৈরি করলো, তারা একসাথে আর পথ চলা বন্ধ করে দিলেন। এবং সেটারই প্রেক্ষাপট আপনি খেয়াল করেন, আমি একটু কেন আনলাম, সেই 2024 সালে তারা আস্তে আস্তে জামাত কিন্তু এই সমাবেশটা আপনাকে একটু মনে করিয়ে দিই যে সমাবেশটা মনে হতে পারে যে হঠাৎ করেই সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিশাল বড় সমাবেশ করে ফেলছে, না। আপনি যদি ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকান, আপনি যদি গত 2 মাসে তার যে পর্যবেক্ষণ করেন, জামাতের কাজকর্মগুলো পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন বাংলাদেশের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা এবং প্রতিটি
ইউনিয়ন পর্যায়ে তারা সমাবেশ করেছেন কোন লোকাল পর্যায়ে, কোন আবার জাতীয় পর্যায়ে। শফিকুর রহমান সাহেবকে আমি দেখেছি যে প্রায় প্রতিটি জেলায়, 64টি জেলায় উনি সফর করে এই সমাবেশটাতে অংশ নিয়েছেন। এবং যে কারণে আমরা মনে করি যে অনেকেই মনে করে যে শফিকুর রহমান সাহেব হঠাৎ করে কালকে যে অসুস্থ হয়ে পড়লেন, এটার পিছনে প্রেক্ষাপট আছে। হ্যাঁ, একটু সাকাত হোসেন আপনাকে একটু থামাই। ঠিক আছে, জামাত বড় সমাবেশ করছে, প্রান্তিক পর্যায়ে যাচ্ছে, কালকে তো লাখো মানুষের সমাবেশ তারা দেখালো। যদিও বাংলাদেশের রাজনীতিতে আসলে এই সমাবেশগুলো, এই যে জনগণের উপস্থিতি কিভাবে আসে সেটি নিয়ে নানা রকম আলোচনা রয়েছে, সেই আলোচনা আমি যাচ্ছি না। আমরা এই যারা আসছেন তারা স্বতঃস্ফূর্তভাবে আসেন সেটি ধরে নিচ্ছি। কিন্তু জামাত ইস্যুতে যখন আলোচনা হয় তখন একটি বিষয় খুব গুরুত্ব পায় যে বাংলাদেশের স্বাধীনতা, এই প্রশ্নে তো জামাত আসলে তাদের অবস্থান এখনো স্পষ্ট করেনি। যতই বড় সমাবেশ তারা দেখাক, এখানে যদি জামাত তাদের অবস্থান স্পষ্ট না করে, সেটি বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান কতটা শক্তিশালী করবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যে এই প্রশ্নটা আপনি যে 71 প্রশ্নে যদি আমরা বলি যে স্পেসিফিক বলি স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ, আমরা আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখেছি যে স্বাধীনতার বিপক্ষ এবং পক্ষ প্রশ্নে, হ্যাঁ বাস্তবতাই যে এটা কোনোভাবেই জামাতের অস্বীকার করার সুযোগ নেই যে 71 সালে তাদের ভূমিকা নিয়ে। হ্যাঁ, এটাও সত্য। পাকিস্তান যেমন তার অপরাধের জন্য ক্ষমা চায়নি বাংলাদেশের কাছে, জামাতের ভূমিকাও অনেকটা একই রকম। আপনি মনে করতে পারেন যে তার মানে কি জামাতের ক্ষমা চাওয়া উচিত? হ্যাঁ, আসলে নতুন প্রজন্মের কাছে জামাতের স্পষ্ট বার্তা দেওয়া উচিত। কারণ কালকে যদি সমাবেশ খেয়াল করেন দেখবেন নতুন প্রজন্মের প্রচুর মানুষ আছে, জামাতের প্রতি নতুন প্রজন্মের একটা আস্থাও তৈরি হয়েছে, যে কারণ অন্য কোনো কারণ নাই, মানে সেটা যে আদর্শগত কোনো কারণে তার প্রতি না, তারা মনে করে যে এরা আসলে সৎ মানুষ, এরা হয়তো দুর্নীতি করবে না, এই জায়গাতে মানুষ মনে করে। কিন্তু জামাত দেশের অনেক পরিবর্তন করে ফেলবে এই চিন্তা থেকে না, মানুষ চায় আসলে দুর্নীতিমুক্ত একটা সমাজ। হ্যাঁ, আপনার কথাও একেবারে স্পষ্ট যে হ্যাঁ, জামাতের উচিত, জামাতের যে উপরমহল আছেন, বিশেষ করে আমরা বলবো যে ডক্টর শফিকুর রহমানের মতো একজন যোগ্য নেতৃত্বের সরাসরি এই দেশের সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত, যে এই বলে যে হ্যাঁ, আমরা 71-এ যে কর্ম করেছি সেটা এক ধরনের বড় ভুল ছিল। এটা বলার অপেক্ষাই রাখে না। পাকিস্তানের মতো যদি তারা চিন্তা করে যে হ্যাঁ, পাকিস্তানও আমি শুনছি যে পাকিস্তানও নতুন করে চিন্তা ভাবনা করছেন, যে তারা বলছেন, ইমরান খানের মুখেও শুনেছি যে তারা ভুল করেছে, সেটা তাদের ক্ষমা চাওয়া উচিত। তাদের পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক মহলে পাকিস্তানের যদি ক্ষমা চাওয়া উচিত মনে করে, তাহলে জামাতের যদি তাদের এই কর্মের জন্য অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। তবে এই না যে তবে এখন যারা জামাতের রাজনীতির সাথে যুক্ত, তারা তো আসলে যুদ্ধাপরাধীদের সাথে যুক্ত ছিল বললে ভুল হবে। তাদের বেশিরভাগ অংশই নতুন প্রজন্মের, নতুন বাংলাদেশের মানুষ। তারা, আমার মনে হয় না যে তাদের জন্য একটা আসলে আমাদের নতুন প্রজন্মের জন্য যে জামাতের প্রতি যে মানুষের যে বিশ্বাস আস্থা আছে, সেটার জন্য হইলেও সাধারণ মানুষের আস্থা যদি তৈরি করতে চাই, তাকে এই জায়গা থেকে ক্লিয়ার করা উচিত যে হ্যাঁ, আমরা 71-এ ভুল করেছিলাম, কিন্তু নতুন বাংলাদেশ গঠনে আমরা কাজ করতে চাই, সাথে সাধারণ মানুষকে আমরা পাশে চাই, এই ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। সাকাত হোসেন, আমরা দেখলাম যে জামায়াতের আমির অসুস্থ হওয়ার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে গেলেন। আপনি যেটি আলোচনা করছিলেন এবং আমরা যেটি জানতে পারলাম যে এই সমাবেশে তো বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি। তো এটি কি রাজনীতিতে নতুন বার্তার কথা আপনি বলছিলেন, এটি রাজনীতিতে নতুন বার্তা, নাকি বাংলাদেশে যেহেতু একটি দীর্ঘ সময় আওয়ামী লীগ শাসনামল ছিল, আওয়ামী লীগের অনুপস্থিতি নির্বাচনকে সারা বিশ্বে একটি গ্রহণযোগ্য করতে, তো এখন আর জোট বিএনপি জামাত যদি একজোটে নির্বাচন করে সেটি একটি অন্যরকম বার্তা হবে, এই জন্য কি তারা আলাদা আলাদা করে নির্বাচন করে বহির্বিশ্বে যাতে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়, এরকম কোনো কৌশলে হাঁটছে, এরকমটি মনে হয় আপনার কাছে? না, আমি এর সাথে একমত না। আপনার এটার সাথে যে তারা ভিন্ন কৌশলে হাঁটছে, এটা কৌশলটা আমি বলবো না। কারণ আমি একটু করে খেয়াল করেন যে আমি একটু আগে বলছিলাম যে এই যে জামাতের সমাবেশটাকে 2024-এ আমি বলছি যে বিএনপি এবং জামাতের বিরোধ, যে দুই যুগের যে তাদের বন্ধুত্বতা, সেটা ফাটল ধরেছে 2024-এ। 24-এর ফেব্রুয়ারি থেকে তারা আলাদা পথে হাঁটছে। এটা কিন্তু কোনো স্ট্র্যাটেজিক্যালি ছিল না। তার মানে এটা হলো যে তাদের সাথে মতের মিল হচ্ছিল না। তাদের যে চিন্তা, তাদের যে চেতনা, তাদের চেতনা এবং চিন্তার মধ্যে পার্থক্য আছে। যেমন আপনি এখন যদি চিন্তা করেন যে বিএনপির অবস্থান কি বর্তমান প্রেক্ষাপটে, অনেকেই বলে যে বিএনপি ক্ষমতা না এসেও ক্ষমতা স্বাদ পাচ্ছে। হ্যাঁ, তো জামাত সেইটাকে পছন্দ করছে না।
জামাত কিন্তু আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ে কিন্তু জামাতের লোকজন এই 24-এর পট পরিবর্তনের পরে তারা বিভিন্ন জায়গায় আছেন, কিন্তু সেটা চাঁদাবাজির পর্যায়ে নাই, যেটা সাধারণ মানুষের প্রেক্ষাপট, সাধারণ মানুষের এটার প্রভাব পড়ছে না, যেটা এই প্রেক্ষাপট নিয়েই। এবং সেটা যদি আমি বলছি যে আপনি বলছিলেন যে জামাত এবং বিএনপি স্ট্র্যাটেজিক্যালি চিন্তা এক করে না, নির্বাচন ইস্যুতে না, তারা নির্বাচনের ইস্যুতে না, তারা বরং তাদের আদর্শগত চিন্তা থেকেই তারা আলাদা হয়েছেন 2024 সাল থেকে, এবং তারা সেটারই প্রতিফলন। হ্যাঁ, গতকালকে যেটা হয়েছে, জামাতকে দাওয়াত না দেওয়ার পরেও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি দেখতে গেছেন। এটা অবশ্যই খুবই একটা সৌহার্দ্যপূর্ণ বিষয়। এবং আমি খেয়াল করেছি যে আপনারা খেয়াল করবেন যে আমাদের যে প্রেস সেক্রেটারি শফিকুর রহমান, উনিও গেছেন দেখতে জামাতের আমিরকে। এটা একটা সৌজন্যতা বাংলাদেশের না, এই কালচারটা খুব, মানে ধরেন রাজনৈতিক অঙ্গনে আপনি যদি খেয়াল করে দেখেন, যে আমি আরেকটু পিছনের দিকে তাকাই, যখন আমাদের আরাফাত রহমান কুকু মারা গেলেন, তখন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, উনি নিশ্চয়ই বিরোধী দলে ছিলেন তখন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন, উনি কিন্তু দেখতে গেলেন। হ্যাঁ, এটা একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, উনি হয়তো পরে ঢুকতে পারেননি, সেটা আলাদা, কিন্তু এই সৌহার্দ্য বিষয়টা যে এটা কিন্তু যুগে যুগে ছিল। হ্যাঁ, আপনি যদি জিয়া রহমানের পরিবার কিংবা শেখ মুজিব বঙ্গবন্ধুর পরিবারের কথা চিন্তা করেন, একই রকম প্রেক্ষাপটটা ছিল। আমি একটু আসছি যে আপনার যে পয়েন্টটা, যে বিএনপি আর এনসিপি এই বিরোধটাকে বা জামাতের বিরোধটাকে চরম পর্যায়ে যাচ্ছে কিনা, আমি বলবো যে জামাত না, জামাত এখানে একটা প্রত্যক্ষ শক্তি হিসেবে আছে, কিন্তু বিএনপির সাথে এনসিপির দূরত্বটা দিনে দিনে বাড়ছে। কিভাবে বাড়ছে আপনি একটু খেয়াল করে দেখেন, যে গোপালগঞ্জে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই গোপালগঞ্জের প্রেক্ষাপটের কারণে দেশে একটা অরাজকতা তৈরি হয়েছে। গোপালগঞ্জের, আমি মনে করি, যদি আমাকে ব্যক্তিগতভাবে বলেন, যে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ যে প্রোগ্রামটা দিয়েছিল এনসিপি, সেটা দেওয়া ঠিক হয় না। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি বলবো যে সেটা ঠিক হয়নি। হ্যাঁ, হতে পারে এনসিপির তাদের দলীয় সিদ্ধান্তের কারণে সেটা হয়েছে, কিন্তু সেখান থেকে একটা ধাক্কা খেয়ে তারা পরবর্তীতে পথ পরিবর্তন করে অন্য প্রোগ্রামে, মানে তারা গেলেন হলো গিয়ে কক্সবাজারে গেলেন। গতকালকে প্রোগ্রামটা ছিল এটা পূর্ব নির্ধারিত। কক্সবাজারের যে কক্সবাজারের প্রোগ্রামটায় যে খেয়াল করে দেখেন, ওখানে যারা বক্তব্য দিয়েছেন তারা বলছেন যে আপনি কি, আমি আরেকটা এই জায়গাটাতে আমি একটা একটু করতে চাই, যে একটা কালকের বক্তব্যের জায়গাটায় গতকালকে যে রাজনৈতিক বক্তব্যগুলো ছিল একটু খেয়াল করে দেখেন। বাংলাদেশে নতুন গডফাদার হতে দেয়া হবে না, নাহিদ তার বাসায় স্পষ্ট করে বলছেন। হ্যাঁ, আর ফখরুল সাহেব বলছেন, দিন যত যাচ্ছে পরিস্থিতি তত জটিল হচ্ছে। আপনি ওই প্রেক্ষাপট, জামাতের প্রেক্ষাপট, মিটিংয়ের প্রেক্ষাপটে যদি বাদ দেন, কালকে পলিটিক্যাল বক্তব্যগুলো শুনলেন, এরপরে হলো কি ওই সালাউদ্দিনের কটূক্তিতে উত্তাল কক্সবাজার, এনসিপির মঞ্চ ভাঙচুর, এই গল্পগুলো এখান থেকে কিন্তু, মানে এই যে গতকালকের যে বক্তব্য, এখান থেকে আমরা কি দেখতে পাই, যে বিএনপির সাথে জামাতের দ্বন্দ্বটা ধীরে ধীরে বাড়ছে। স্যার, কথা স্যার, আমি একটু আপনাকে থামাই এখানে। আমরা দেখলাম যে গোপালগঞ্জে তো সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করলো, কিন্তু কক্সবাজারের প্রসঙ্গ টানছিলেন, সেখানে বিএনপির সঙ্গে এনসিপি নেতারা কিছুটা কোণঠাসা হয়ে পড়ে। তো আমরা কক্সবাজারে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এতটা বল প্রয়োগ করতে দেখলাম না। অনেকে আলোচনা করছে যে এখানে সরকার কোনো দুর্বলতা দেখালো কিনা, আপনার কি মনে হয়? না, দুইটার প্রেক্ষাপট কিন্তু একটু দুই রকম। দুইটার প্রেক্ষাপটটা দুই রকম। কিরকম আপনি যদি একটু করে খেয়াল করে দেখেন, যে আমি একটু আগে বলেছি যে মার্চ টু গোপালগঞ্জ যখন এনসিপির নেতারা ফেসবুকে পোস্ট দিলেন, তখন খেয়াল করে দেখবেন যে মার্চ টু গোপালগঞ্জে সারা মেলেনি। একটা ভালো করে খেয়াল করে দেখবেন যে আপনার সকাল থেকে যখন লাইভ চলতেছিল বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি চেয়ারগুলো ফাঁকা, ওখানে কিছু মানুষ আছেন কিন্তু খুব বেশি মানুষ দেখা যায়নি। তার মানেটা হলো গোপালগঞ্জে ওটা আলাদা একটা প্রেক্ষাপট, গোপালগঞ্জের সাথে সারা বাংলাদেশকে মিলানো ঠিক হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো ওই জায়গাটাতে এর আগেই আপনি যদি আপনি সকাল থেকে খেয়াল করে থাকেন, মাইলের পর মাইল যে রাজপথ, মানে মেইন সড়ক যেগুলো আছে সেগুলোতে ব্লক করে দেওয়া ছিল, ওইখানে ঢোকাটাই তাদের জন্য ছিল অনিরাপদ। সেই জায়গায় থেকে প্রেক্ষাপটটা তাদের উচিত ছিল সেই প্রোগ্রামটা না করে যাওয়া, বরং তারা যেখানে গেছেন আপনি যদি খেয়াল করে দেখবেন কিছু গণমাধ্যম কর্মী ছাড়া সেখানে সাধারণ কোনো মানুষ
ওইখানে উপস্থিত হয় নাই, কিংবা আমি যেটা দেখেছি যে সারা দেশে যে জাগরণ তৈরি করেছে এনসিপির সমাবেশে, সেই জায়গাটা থেকে একটা ধাক্কা খেয়েছেন। তাদের প্রেক্ষাপটটা আসলে চেঞ্জ করা দরকার ছিল। আপনি বলছেন যে কক্সবাজারে কেন এই ইয়েটা হলো না, আপনি খেয়াল করে দেখেন যে তার মানে এটা কি হলো, ওইখানে বেসিক্যালি এনসিপির লোকজন ছিল না, এই সেনাবাহিনী এখানে আসলে ওই একটা বড় ধরনের বাধার মুখে পড়ছেন। আর আপনাকে আরেকটু প্রেক্ষাপট মনে করিয়ে দিই, আপনি মনে হতে পারে যে এনসিপি মনে হয় না ধাক্কা খেলো প্রথম, না, জিয়াউর রহমান নিজে সমাবেশ করতে পারেনি, এরশাদ সমাবেশ করতে পারেনি সেই এই জায়গাতে, স্বাধীনতার পরে এই দুইটা দলও সমাবেশ করতে পারেনি। তারেক রহমান নিজে উনি কিন্তু গোপালগঞ্জে যে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করে আসছেন। তো এই প্রেক্ষাপটটা একটু আলাদা। আমার মনে হয় যে সবার একটু প্রেক্ষাপট চেঞ্জ করা, মানে বোঝা উচিত যে কোন দেশের কালচারটা কেমন। তো কক্সবাজারে কেন হলো না আন্দোলনে? কক্সবাজার সমাবেশে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়ার পরে কক্সবাজার সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে, কক্সবাজার সমাবেশ সংকট হয়নি। যখন সেখান থেকে তারা বান্দরবনের দিকে যাচ্ছেন, চকরিয়াতে এসে এই বাধাটা পড়লেন, চকরিয়াতে এসে হামলা শিকার হলেন। চকরিয়াতে এসেই তবে আমরা শুনেছি বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন, হ্যাঁ, উনি বলেছেন যে না, উনি সবাইকে বলেছেন যাতে সুষ্ঠুভাবে তারা ফিরতে পারেন, কিন্তু বাস্তবতা হলো যে তার মানে এনসিপির পক্ষ থেকে অভিযোগ যে তার কর্মীরাই তাদের উপরে হামলাটা করেছেন। কিন্তু এই জায়গাটাতে আমার মনে হয় যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী প্রিপেয়ার ছিল না, বা তারা ভাবতে পারে নাই যে এই জায়গায় এরকম হবে। তারা ভাবছে যে এটা আসলে বিএনপির সাথে এনসিপির এমন দূরত্ব নাই যে এই ধরনের একটা হামলা শিকার হবে। এটি আমার কাছে মনে হয়েছে। সাকাত হোসেন, আপনি মির্জা ফখরুলের কথা বলছিলেন যে তিনি জানিয়েছেন যে একটি কঠিন সময় যাচ্ছে। আজ আমরা দেখলাম যে এনসিপির নাহিদ ইসলামও একই কথা বলেছেন যে একটি ডিফিকাল্টি সময় আমরা পার করছি। এই কঠিন সময়টা তো আসলে রাজনীতির মোহ, যেটি ক্ষমতায় যাবার চেষ্টা, সবাই আসলে আপনি বলছিলেন যে বিএনপি মনে হচ্ছে ক্ষমতায় আছে, আবার কেউ কেউ মনে করছে যে দেশ এখন জামায়াতের নির্দেশে চলছে, আবার কেউ কেউ মনে করছে যে দেশের পুরো নিয়ন্ত্রণ আসলে এনসিপির হাতে। সবকিছুই তো আসলে এই ক্ষমতা, সংসদ, কার গাড়িতে পতাকা উঠবে সেটিকে কেন্দ্র করে। এই যে জটিল পরিস্থিতি রাজনীতিতে, আমরা এই পরিস্থিতিকে জটিল করছি, এটি তো ক্ষমতার মোহর জন্যই নাকি? এটি সংসদে যাওয়ার জন্য আমরা এই জটিল পরিস্থিতি মানুষকে অনেক সময় কষ্ট দিচ্ছি, এই যে গোপালগঞ্জে প্রাণহানি বা নানা জায়গায় নানা রকম সংকট হচ্ছে, আপনার তো কি মনে হয় তাই তো নাকি? ধন্যবাদ। আসলে আমরা যদি একটু খেয়াল করি যে এই সরকার কেন আসছে, এই সরকারটা আসছে কেন, নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেবে। এই সরকারের যদি আপনি ভাষণের প্রথম শব্দ শুনেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু বলেছেন যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিয়ে বিদায় নেব। তার মানেটা হলো কি যে একটা ক্ষমতা, আপনি যেটা বলছেন যে হ্যাঁ বাস্তবতাই, এটা তো এই যার যতগুলা দল, মানে রাজনৈতিক দল মানেই সে ক্ষমতার জন্যই সে নির্বাচন করে, আর ক্ষমতায় যাওয়ার জন্যই সে আন্দোলন করে, সে ক্ষমতা যাওয়ার জন্যই এই অবস্থাটা তৈরি করে। আমি যেটা বলতে চাই, আসলে আমি একটু পিছনে যেতে চাই আরেকটু। গতকালকে জামাতের সমাবেশের আরেকটা শব্দ যেটা আমি বলি যে 7 দফার একটা কথা আমরা বারবার বলছি, এই যে আপনি যেটা বলছেন যে নির্বাচনে যাওয়ার জন্য 7টা দফার মধ্যে ওইখানে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে নির্বাচন নিয়ে 7 দফার মধ্যে জামাতকে একটা জায়গায় আমি খুব, মানে যেটা আলোচনায় আসেনি, সেই জায়গায় নমনীয় হইতে দেখছি। সেই নমনীয় জায়গাটা কোথায়? আপনার একটা খেয়াল করে দেখবেন যে সবাই বলতেছিল যে ওই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের এক কক্ষ, নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ, এই জায়গায় যে আমরা পিয়ার পদ্ধতির কথা যেটা শুনছিলাম, সেই জায়গায় যেটা নিয়ে আলোচনা নাই, কিন্তু এটা খুব স্পষ্ট আপনি খেয়াল করবেন যে ওই জায়গাটাতে বলতেছিল যে না, পিয়ার পদ্ধতি উচ্চ কক্ষে থাকলেই চলবে। ভাষণের একটা জায়গায় যায় বলতেছিল, যেটা নিয়ে এনসিপি, জামাত এবং বাম দল এবং ইসলামী দলগুলো একাট্টা যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না। কিন্তু গতকালকে এটা একটা খুব স্পষ্ট মেসেজ, যেটা নিয়ে খুব আলোচনা নাই, কিন্তু এটা যদি খুব ভালোভাবে অবজারভেশন করা হয়, যে জায়গাটাতে পিয়ার পদ্ধতি ছাড়াই জামাত নির্বাচনে যেতে চায়। আমার কাছে মনে হয়েছে জামাত পিয়ার পদ্ধতি, উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি ওনারা চায়, কিন্তু নিম্ন কক্ষে পিয়ার ছাড়াই যেতে চায়, এটা মনে হয়েছে গতকালকের ভাষণটার মধ্যে দিয়ে। হ্যাঁ, আপনি বলছেন যে ক্ষমতা, হ্যাঁ অবশ্যই এনসিপি ক্ষমতায় যেতে চায়, বিএনপি ক্ষমতায় যেতে চায়, জামাত ক্ষমতায় যেতে চায়, যে একটা দল গঠন করেছে যারা ধরেন এবি পার্টি নিজে ক্ষমতা যেতে চায়, ডেস্টিনির রফিকুল আমিন সাহেব একটা দল গঠন করেছেন, উনিও ক্ষমতায় যেতে চায়। হ্যাঁ, ক্ষমতায় যাওয়ার জন্যই দল গঠন করা, কিন্তু
এই সরকারের কি করতে হবে তাহলে? এই সরকারের উচিত যে সুষ্ঠু একটা ভোটের পরিবেশ তৈরি করা। হ্যাঁ, আমরা মনে করি যে এই সরকার সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে কাজ করতেছে এবং সেটা নিয়ে কোনো সংকট এবং সংশয় নাই। আচ্ছা, আপনি যেটা বলতেছিলেন যে আরেকটা বিষয় যেটা আমরা আলোচনার একটা জায়গায় বলছিলেন যে আজকে মনে হয় কি এই যে রাজনীতি যে আওয়ামী লীগ একটা বড় শক্তি, হ্যাঁ, এই দেশের একটা বড় শক্তি, যেখানে বলা হয় যে 30 থেকে 35% মানুষ আওয়ামী লীগের সমর্থন করতো এক সময়, আরো বেশি বলা হয় 40%ও বলতো আওয়ামী লীগের লোকজন। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেছি যেটা নিয়ে আপনি বলছেন যে এটা হরতালের একটা হরতালের প্রসঙ্গটা আমি আসবো আপনাদের। আচ্ছা, তাহলে আমি একটু ওই জায়গাটা শেষ করি। হ্যাঁ, অবশ্যই ক্ষমতায় যাওয়ার জন্যই এই যত আয়োজন, আপনি যদি বলেন ক্ষমতায় যাওয়ার জন্য আয়োজন, কিন্তু আমাদের প্রশ্নটা হলো কে সুশাসন নিশ্চিত করতে পারে, কে দুর্নীতি বন্ধ করতে পারে, কে একটা ভালো দেশকে দিতে পারে। আমাদের প্রেক্ষাপট, আমাদের চাওয়া, সাধারণ মানুষের চাওয়া কিন্তু এই জায়গাতেই, আমাদের কিন্তু অন্য কিছু চাওয়া না। এবং প্রতিটা রাজনৈতিক দলের এটাও নিশ্চিত করা উচিত। এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, এখন আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে দুর্নীতি আর ঢাকা থাকে না। এখন আপনি দুর্নীতি করবেন, সেটা প্রকাশ পাবেই। তো সেই রাজনৈতিক দলগুলোরও উচিত একটু এই দিকে খেয়াল রাখা যে আমরা সুশাসন নিশ্চিত করতে পারি, আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠন করতে পারি। জামাতে ইসলামের শফিকুল ইসলাম সাহেব যে বলছে যে দুর্নীতির বিরুদ্ধে একটা যুদ্ধ, সেটা কিন্তু একেবারে মিথ্যা কথা বলে নাই। আমি মনে করি এটা প্রত্যেকটা দলেরই উচিত বলা যে আমরা আগামী নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করব। দেশ শাসন করতে চাইলে তো ক্ষমতার কোনো বিকল্প নাই, কিন্তু এটা হলো যে আসলে ক্ষমতা কি কারো মানুষের লাশের উপর দিয়ে কিনা, আমার আলোচনাটা ঠিক ওই জায়গায়। মানুষের লাশের উপর দিয়ে তো ক্ষমতায় যাওয়ার যে হীন চেষ্টা, সেটি তো মানুষ সমর্থন করে না। ঠিকই আমরা সবাই বাংলাদেশের জয় দেখতে চাই। এই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি যেটি আলোচনা করবার আগ্রহ দেখাচ্ছিলেন যে হরতাল প্রসঙ্গ, বাংলাদেশের রাজনীতিতে এখন তো একেবারে অনুপস্থিত আওয়ামী লীগ সরকার, যেহেতু নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। আপনি বলছিলেন যে আওয়ামী লীগের তো বড় একটি সমর্থক গোষ্ঠী রয়েছে, তারা তো আর সবাই পলাতক না। তো আওয়ামী লীগের রাজনীতি করা না করা সেটি একটি আলোচনা রয়েছে, কিন্তু এখনো আবার তারা কিছুটা এই যেহেতু জামায়াত, বিএনপি বা এনসিপি নিজেদের মধ্যে কিছুটা মতপার্থক্য প্রকাশিত হচ্ছে, এই সুযোগে আওয়ামী লীগ কিন্তু তাদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখলাম যে এই হরতালে মিরপুরে, গুলিস্তানে গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কারা আগুন দিয়েছে হরতাল সমর্থককারীরা সেটি বলছে না, কিন্তু স্লোগান দিয়েছে তারা হরতালের পক্ষে। আপনার কি মনে হয় যে এই রেষারেষি চললে সেটি আওয়ামী লীগকে কিছুটা স্বস্তি দিবে রাজনীতিতে ফিরতে? আমি মনে করি যে বর্তমান যে প্রেক্ষাপট, সেই বর্তমান প্রেক্ষাপটে যে আপনি যে হরতাল প্রসঙ্গটা টানলেন, যে গোপালগঞ্জের ইস্যুতে হরতাল হতেই পারে, কারণ এখানে এক ধরনের যে গোপালগঞ্জের ইস্যুতে সারা দেশে যে হরতালটা দিয়েছে, এটা আমি মনে করি যে এই হরতাল দেওয়া যদি যে আওয়ামী লীগ যে বড় দল, সেই হিসেবে হয়তো রাজনৈতিকভাবে সে হরতালটা দিয়েছে। এই হরতালটা দেওয়া আমি মনে করি ঠিক হয় নাই, কারণ আপনাকে একটু আমি পিছনের দিকে তাকাই দিই, মানে যে তাকান, যদি দেখেন যে ফেব্রুয়ারির 25 তারিখ সম্ভবত এই বছরেরই ফেব্রুয়ারির দিকে একটা হরতাল দিল, ফেসবুকে হরতাল দিল আওয়ামী লীগ। সেই হরতাল মানে ফেসবুকে দেওয়ার পরে কোনো নেতা নাই, কোনো কর্মী নাই, একটা ছোট মিছিল দেখছি আমরা প্রেস ক্লাব অঞ্চলে, তাও অন্ধকারের মধ্যে শেষ। কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগ যদি মনে করে যে তাদের সমর্থক আছে, আওয়ামী লীগের এটা তো মুখে বলার কিছু নাই, বাস্তবতাটা হলো যে আমরা গোপালগঞ্জের যদি তাকাই তাহলে দেখতে পাই যে আসলে ওইখানে যেমন আওয়ামী লীগের 99% উপরে মানুষ আওয়ামী লীগ করে। তো একটা বাংলাদেশে যদি আমরা একটা বছর আগের দিকে তাকাই, তখন দেখতাম যে এই দেশের শতকরা 80 জন মানুষই মনে হতো যে আওয়ামী লীগ করে। তো এই আওয়ামী লীগ নাই এটা বলা ঠিক হবে না। আওয়ামী লীগ ঘরে ঘরে আছে, বিভিন্ন সব ঘরেই হয়তো আওয়ামী লীগ আছে, কিন্তু যারা আজকে আওয়ামী লীগ করছে তারা বিএনপির সাথে যুক্ত হচ্ছে, তারা এনসিপির সাথে যুক্ত হচ্ছে, তারা বিভিন্ন দলের সাথে কাজ করছে, কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগের মতোই আছে। এই হরতাল অবরোধের মতো যে কর্মসূচি, যেগুলো মানুষ পছন্দ করে না, সেই সব কর্মসূচি দিয়ে শুধু মানুষের ভিতরে আরেকটা আতঙ্ক, ভয় তৈরি করে দেয়া আমার কাছে মনে হয়েছে। যে এই যে আপনি বলছিলেন যে কয়েক জায়গায় মিছিল সমাবেশ করেছে, আগুন দিয়েছে, কিন্তু এইগুলো কি আসলে কি এই জিনিসগুলো কি মানুষ এখন পছন্দ করে? আমি মনে করি না। যে মানুষ আতঙ্কিত তৈরি করা,
হরতাল বা অবরোধের মতো কর্মসূচি দিয়ে মানুষকে যদি সমাবেশের মতো যদি আপনি যদি যে ঢাকায় যদি সমাবেশ ডাকেন, আপনি খেয়াল করেন গতকালকে সমাবেশ ডেকেছে, মানুষের তো কিছু ভোগান্তি হয়েছেই। কিংবা আমরা যদি বিএনপির সমাবেশ দেখি, অন্যান্য দলগুলোর সমাবেশ দেখি রাজপথে যানজটে মানুষের যে ভোগান্তি, সেটা সীমাহীন ভোগান্তি। এই জিনিসগুলো কিন্তু মানুষ পছন্দ করে না। মানুষ কি পছন্দ করে? আমি বলবো যে এখন রাজনৈতিক দলগুলোর উচিত, আওয়ামী লীগ না, আওয়ামী লীগের শুদ্ধি হওয়া উচিত, এবং আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, যারা এখন লিডিং পজিশনে আছে, কিংবা ধরেন আওয়ামী লীগ পিছনে থেকে হলেও তাদের উচিত যে মানুষ যে কর্মসূচিগুলো পছন্দ করে, যেই কর্মসূচিগুলোকে দেশ এগিয়ে নিয়ে যায়, যেগুলোতে মানুষের ভোগান্তি হয়, এই ধরনের কর্মসূচি মানুষ এখন পছন্দ করে না। আমি মনে করি যে এই ধরনের হরতাল কিংবা নাশকতা, এটা সাধারণ মানুষ পছন্দ করে না। এটা আমরা দেখছি যে 24-এও যদি আপনি যদি খেয়াল করে দেখেন যে 24-এ যে গণ আন্দোলন হয়েছে, ওই সময় যে অপসংস্কৃতিগুলো আমরা দেখেছি, এই আগুন দেওয়া, মেট্রো রেলে আগুন দেওয়া, কিংবা ধরেন বিভিন্ন গাড়িতে আগুন দেওয়া, বাসে আগুন দেওয়া, সেগুলো কিন্তু সাধারণ মানুষ পছন্দ করে না। সো আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে উচিত যে সহিংসতার রাজনীতি না, একটা স্বচ্ছ রাজনীতির একটা পরিচয় দেওয়া সব ক্ষেত্রেই। একদমই তাই। মানুষ সহিংসতা, জ্বালাও পোড়া এগুলো কোনোদিনই সমর্থন করে নাই। কারণ আসলে এই রাজনীতির প্রেক্ষাপটে পড়ে যে মানুষের যে প্রাণ যায়, সেটি কিন্তু আসলে ওই পরিবারই আসলে এই কষ্ট বেদনা তাদেরকে সহ্য করতে হয়। আমরা আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয় আবার কথা হবে আপনার সঙ্গে। প্রিয় দর্শক, সংবাদ বিশ্লেষণের এই পর্ব এখানেই শেষ করছি। আমরা যেটি প্রত্যাশা করি, বাংলাদেশের রাজনীতি ক্ষমতার মোহ বা ক্ষমতায় যাবার যে চেষ্টা, সেটি অব্যাহত থাকবে, কিন্তু সেটি যাতে কোনোভাবেই লাশের রাজনীতি না হয়, সেটি কিন্তু আমরা প্রত্যাশা করি। আমরা সবাই কেবল বাংলাদেশের জয় দেখতে চাই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।